सो हेलो एवरीवन, वेलकम बैक अगेन टू योर यूट्यूब चैनल बॉन्ड स्टडी हब। आज हम आपको पढ़ाएंगे इलास्टिसिटी रिलेटेड। থাক আর হিন্দি ভাষায় বলবো না, আমরা বাংলা ভাষায় বলি। তোমাদের মনে একটা সাইকোলজি এখন রয়েছে, আমি বুঝতে পারছি যে তোমরা ডাব্লিউবিতে যেই রিলেটেড কন্টেন্ট মানে তোমরা মনে করো যে হিন্দি ভাষায় পড়াতে হবে। হিন্দি ভাষা না হলে তোমরা যদি বাংলা ভাষায় পড়াও, অন্য ভাষায় পড়ায়, তোমরা সেটাকে অগ্রাহ্য করো। এটা তোমাদের একটা মনের একটা দ্বিধা জন্মে গেছে যে তোমরা বলো বাংলা কন্টেন্ট আর ডাব্লিউবিতে যে মিনস কি পড়াবে। যারা হিন্দি, যারা বড় বড় ইনস্টিটিউট তারা পড়াবে, তাদেরকে তোমরা মানতে দাও। কিন্তু আমরা সবাই মিলে প্রমাণ করবো যে বাংলা কন্টেন্টের মধ্যে দম আছে। বাংলা কন্টেন্টও সেই একইভাবে ডাব্লিউবিতে যে রিলেটেড কিন্তু ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারে। হ্যাঁ, হয়তো আমাদের এখন টেকনোলজির অভাব, কিন্তু এক সময় পর নিশ্চয়ই আমরা বাংলা টেকনোলজি বা বাংলা আমাদের সমস্ত বাংলা সমাজ তারা যেন এই জেই এবং ডাব্লিউবিসি রিলেটেড উঠে আসুক সেটা সম্পর্কে আমরা দেখবো। চলো আমরা তার আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করি। আমরা আজকে পড়াবো ইলাস্টিসিটি। হিন্দি ভাষায় বলছি না, বাংলা ভাষায় বলছি। বাংলা ভাষায় বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। চলো ইলাস্টিসিটি সম্পর্ক দেখো। তোমরা ইলাস্টিসিটি এই যে চ্যাপ্টারটা, যেটা তোমরা সলিড আর ফ্লুইড, তোমরা মোটামুটি রোটেশনাল মোশন আর সলিড আর ফ্লুইড এই চ্যাপ্টারগুলোকে তোমরা অ্যাভয়েড করো, মানে বাদ দাও। যে ইমেজে বলো বা ডাব্লিউবিজে বলো, আমরা জানি যে আমি বেশিরভাগই জানি, তো তোমরা ম্যাক্সিমাম কিন্তু সলিড বা তোমার ফ্লুইড এটাকে তোমরা অ্যাভয়েড করো, বাদ দাও। কিন্তু দেখো এই সলিড ইলাস্টিসিটি একটা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন কোন টপিক থেকে আসবে সেই টপিকটা পড়াবো, এবং সেই টপিক আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। আমি তোমাদের কথা দিলাম, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দাঁড়াও থাকো। যদি তোমার পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন আটকায় তখন আমাকে বলবা, ঠিক আছে? এই যে একটা টপিক, এই টপিক থেকে প্রশ্ন আসবে, মানে আসবে, শিওর আসবে। তোমাদের খাতায় প্রমাণ করে দেবো যখন প্রশ্ন আসবে, এবং এই টপিকটাকে তোমরা অ্যাভয়েড করো। এবং এই টপিকটা এতটা সহজ টপিক তো, যেখান থেকে ছাক্কা 4 নাম্বার পাওয়া যায়, কিন্তু তোমরা কি করো, একই ভুল করো বারবার, যে এই টপিকটাকে বারবার অ্যাভয়েড করতে হবে। কিন্তু সে অ্যাভয়েড করলে হবে না। দেখো জাস্ট এখান থেকে একটাই প্রশ্ন আছে সলিড থেকে, তোমার যে ইয়ং মডিউলাস, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা এটাকে অ্যাভয়েড করো না। দেখো খুবই সহজ জিনিস, আমি তোমাকে খুব সহজভাবে বোঝাচ্ছি। দেখো ভালো করে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, এখনই চলে যাও না, ঠিক আছে? স্কিপ করো না, দাঁড়াও, একটু ধৈর্য ধরে দাঁড়াও, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। 4 নাম্বার পার করে দিচ্ছি তোমার, দাঁড়াও একদম পুরোপুরি। দেখো শোনো, ইলাস্টিসিটি এটাকে আমরা বাংলা ভাষা নাকি বলি স্থিতিস্থাপকতা, এরকম বলি। বাংলা ভাষায় ইউজ করবো না, তোমরা একটু বেশি অগ্রাহ্য করবে সেটাকে। দেখো ইলাস্টিসিটি, দেখো সিম্পল ভাবে আমি তোমাদের পিআইকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস, প্রত্যেকটা টাইপ অনুযায়ী বলে দেবো যে এখান থেকে এই যে টপিকটা করবো, এখান থেকে এইভাবে প্রশ্ন আসে, প্রত্যেকটা টাইপ ধরে করাচ্ছি। যাও বেশি বকলাম, এবার শুরু করি, ঠিক আছে? আমি তোমাদের একটু বেসিক কনসেপ্ট হালকা বলে দিই, ঠিক আছে? যেখান থেকে প্রশ্ন আসবে তোমাকে যেটা জানতে হবে, তারপর আমি প্রশ্ন করেছি একের পর এক, ঠিক আছে? দেখো ফার্স্টে একটু শোনো যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি। দেখো কোনো একটা বস্তু, ধরো কোনো একটা রড, ঠিক আছে? কোনো একটা ধরো রড, এই রডে কি করলাম, আমি একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করলাম। এফই হচ্ছে আমার একটা এক্সটার্নাল ফোর্স। কি করলাম, একটা রড নিলাম আমি, তো রডে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করলাম। তোমরা অনেকে ভুল জানো, আমি আগে প্রথমে স্ট্রেস সম্পর্কে আনি, ঠিক আছে? আমরা জাস্ট বেসিক যেগুলো, আমরা খুব বেশি ডিটেলসে যাবো না, জাস্ট যেটুকু রিভিশন করতে দরকার সেটুকু বলবো, তারপর কোশ্চেন প্র্যাকটিস করবো। আমাদের যেটা মেন উদ্দেশ্য, ঠিক আছে? যে প্রত্যেকটা তোমরা এইভাবে যে কোনো প্রশ্ন আসলে কিভাবে আটকাতে পারো, মানে কিভাবে নামাতে পারো, আটকাতো না, সেটা আমি তোমার শিখে দেবো। দেখো বেসিক জিনিসগুলো আমরা তাড়াতাড়ি যাবো। দেখো স্ট্রেস হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা সেটাকে বলি টান হিসাবে বলতে পারি, টান। স্ট্রেস দেখো, আমি একটা কোনো একটা কোনো একটা ধাতব পাত নিলাম বা কোনো একটা দৈর্ঘ্যের কোনো কিছু নিলাম, সেটাকে আমি এক্সটার্নাল ফোর্স দ্বারা প্রয়োগ করলাম, টানলাম, তাহলে তার ভিতরেও একটা কিন্তু ফোর্স লাগে, যেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স বা এফআর, রিস্টোরিং ফোর্স। আমি একটা টানছি, তো আমরা জানো যে ক্রিয়া প্রতিক্রিয়া, জানো নিউটনের সূত্র অনুযায়ী, যে একটা বস্তুকে ধাক্কা দিলে সেই বস্তুটা কি করে, আমাকে একটা ধাক্কা দেয়। ঠিক এমনই ভাবে একটা বস্তুকে যখন তুমি টানো, তো তখন সেই বস্তুটা তার ভিতরে একটা ফোর্স প্রয়োগ করে, সেটাকে আমরা বলি কি রিস্টোরিং ফোর্স। আর এই যে রিস্টোরিং ফোর্স, এই রিস্টোরিং ফোর্স এফ আর ডিভাইডেড বাই এ পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণ রিস্টোরিং ফোর্স লাগছে, সেটাকে আমরা পরিমাপ করি স্ট্রেস দ্বারা। স্ট্রেস যেটা আমরা প্রমাণ করি টান হিসেবে আমরা বলতে পারি স্ট্রেস দ্বারা। কি বললাম, তোমরা অনেকে ভাবো যে এক্সটার্নাল ফোর্সটা, ঠিক আছে? এক্সটার্নাল ফোর্স মানে যে ফোর্সটা আমি প্রয়োগ করছি ডিভাইডেড বাই এ, সেটা কিন্তু না, অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় বলে যে রিস্টোরিং ফোর্স, অর্থাৎ ওই ধাতব পাতটার ভিতরে যে ফোর্সটা কাজ করছে, তো সেটা কত পার ইউনিট এরিয়াতে কত, সেটাকে আবার বোঝায় স্ট্রেস। এবার তোমাদের কথাটা অ্যাকচুয়ালি ঠিক, কারণ কি বলতো, ধরো আমার এখানে হচ্ছে এই বস্তুটা এইভাবে বাঁধা আছে, ঠিক আছে? ধরো বস্তুটা এইভাবে বাঁধা আছে বা বস্তুটা এইভাবে লাগানো আছে কোনো কিছুর সাথে। এবার বস্তুটার অ্যাক্সিলারেশন হচ্ছে না, অ্যাক্সিলারেশন হচ্ছে কি বুঝবো, তার কারণ এই বস্তুর কোনো বেগ নাই, বেগের পরিবর্তন হচ্ছে না, অ্যাক্সিলারেশন হচ্ছে না। তার মানে অ্যাক্সিলারেশন যদি জিরো হয়, তার মানে নিশ্চয়ই এই বস্তুটা এখানে থেমে, বস্তুটা চলছে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, বস্তুটা কোনো কিছু চলছে না। যদি না চলে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারো এই ফোর্সটা আর এই ফোর্সটা সমান। এই যে এফ আর এফই, এই দুটো ফোর্স সমান বলে তো বস্তুটা স্থির অবস্থায় আছে।
সেই জন্য আমরা তোমরা বই কি পড়ো, তোমরা এটাকে এক্সটার্নাল ফোর্স হিসেবে পড়ো, এফি ডিভাইডেড বাই এ, এটাকে তোমরা এক্সটার্নাল ফোর্স হিসেবে পড়ো। ব্যাপারটা বুঝতে পারলে তো? অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় এটাকে রিস্টোরিং ফোর্স বলি, কিন্তু যেহেতু আমরা বল প্রয়োগ করা সত্ত্বেও যে বস্তুটি কোনো স্থান পরিবর্তন বা ত্বরণ হলো না, সেই জন্য আমি বলতে পারি যে এই ভিতরকার যে ফোর্সটা আর বাইরের ফোর্সটা প্রায় সমান, সেখানে বস্তুটি কোনো দিকেই মুভ করছে না। সেই জন্য আমরা এই যে রিস্টোরিং ফোর্স যেটাকে আমরা লিখি, সেটাকে আমরা এফি মানে এই এক্সটার্নাল ফোর্স হিসাবে আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ এফি বাই এ হিসাবে আমরা এটাকে কল্পনা করতেই পারি। সিম্পল ব্যাপার। এবার দেখো, এগুলো প্রসঙ্গ না, এগুলো জাস্ট বেসিক জানার জন্য এটুকু না বললে না সেটুকু। এবার প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দেয় তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো, আমি তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ এই স্ট্রেস থেকে কিরকম কিরকম প্রশ্ন তোমাদের দিচ্ছে, এবং এটুকু দেখো, এই সমস্ত জিনিস সবাই বুঝতে পারবে, কিন্তু প্রশ্ন দেখবা কেমন কেমন আসছে। ব্যাপারটা শোনো, এই স্ট্রেস থেকে আর কত ঘুরিয়ে প্রশ্ন করছে দেখো, যে স্ট্রেস, তাহলে আমি কি বললাম, স্ট্রেস হচ্ছে কি, স্ট্রেস অ্যাকচুয়ালি তোমরা বল হিসাবে ধরতে পারো, ঠিক আছে, এফ বাই এ ধরো, সিম্পল। এই রিস্টোরিং ফোর্স মানে অ্যাকচুয়ালি ফোর্স কি, এফ বাই এ। এবার দেখো, এফ বাই এ, এই এফটা হচ্ছে কি, এফটাকে আমরা লিখতে পারি এম ইন্টু জি, এম ইন্টু জি ডিভাইডেড বাই এ লিখতে পারি। কনভার্টটা শিখো, কনভার্টটা এখানে দরকার। ধরো কোনো একটা বস্তু এইভাবে, ধরো পেন্ডুলাম হোক বা যাই হোক না কেন, একটা ঝুলন্ত অবস্থায় আছে, এরকম একটা বস্তু এম ভরে একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে এই ঝুলন্ত অবস্থায় এই ধরো বল প্রয়োগ করছে নিচের দিকে, তাহলে বল মানে কত, এর বল কত প্রয়োগ করছে, এম ইন্টু জি, এম ইন্টু এ, বুঝে গেল? তাহলে দেখো, এই এফটাকে আমরা এম ইন্টু জে ডিভাইডেড বাই এ লিখতে পারি। এবার দেখো চেঞ্জটা কি করছে, এই যে ভর না, ভর, এই ভরটাকে আমরা লিখতে পারি নি যে ঘনত্ব ইকাল টু, আমরা কি জানি, ঘনত্ব ইকাল টু ভর বাই আয়তন জানি, তাই না? ঘনত্ব ইকাল টু ভর বাই আয়তন জানি। তাহলে আমরা এই ভরটাকে চেঞ্জ করি ঘনত্ব ইন্টু আয়তন লিখতে পারি না? সিম্পল ভাবে আমরা কি করলাম, ঘনত্ব মানে কি রো দ্বারা কল্পনা করি, আয়তন মানে কি, সেটা হচ্ছে এল কিউব, দৈর্ঘ্যের ক্ষেত্রে এল কিউব হয় বা ভি দ্বারা ডিনোট করতে পারো। আমি সিম্পল ভাবে আয়তনকে এল কিউব দ্বারা প্রকাশ করলাম ইন্টু জি যেটা ছিল ডিভাইডেড বাই এ। এইটা হচ্ছে আমার একটা ট্রান্সফরমেশন। কি বললাম? ট্রান্সফরমেশন। এটা দরকার। এই ট্রান্সফরমেশন দেখে রাখো, যদি স্টেজ থেকে ঘুরে ফিরে প্রশ্ন দেয় বা সহজ প্রশ্ন দেয়, এই ট্রান্সফরমেশন থেকে তোমাদের দিবে। এবং এই রিলেটেডলি একটা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, আমি রিকোয়েস্ট করবো অন্যদাকে যে প্রশ্নটাকে সবার সামনে শো করানো, ঠিক আছে? তো আশা করছি শো করাবে। দেখো, এই রিলেটেডলি একটা প্রশ্ন তোমাদের কত সালে এসেছিল, আমি দেখি ডিএমএনএ সামথিং কত সালে এসেছিল, ভালো করে শোনো প্রশ্নটা। প্রশ্নের মধ্যে কিন্তু কিছুই নাই, কিন্তু প্রশ্নটা এমন ভাবে দিবে তোমাদের একটু ঘাবলা মারার চেষ্টা করবে, ঠিক আছে? বাংলা ভাষা খাটি। দেখো কি বলছে, এ ম্যান গ্রোজ ইন্টু এ কি বলছে, জেন্ট সাজ দ্যাট ইজ দ্য লাইনার ডাইমেনশন ইনক্রিজড বাই এ ফ্যাক্টর অফ 9। তোমরা এখানেই কিন্তু ঘাবড়ে গেলা, ভাষা দেখেই ঘাবড়ে যাবে। আমরা বাঙালিরা এইসব ইংলিশ ভাষা দেখে ঘাবড়ে, বাবা এসব আবার কি, কিন্তু প্রশ্নের মধ্যে কিছুই নাই, ভালো করে বুঝতে চেষ্টা করো। এ মান, প্রশ্ন পড়া শিখতে হবে, এ মান গ্রোজ ইন্টু এ জেন্ট সাজ দ্যাট ইজ লাইনার ডাইমেনশন ইনক্রিজড বাই ফ্যাক্টর 9। অর্থাৎ লাইনার ডাইমেনশন মানে কি, লেন্থ। আরে লেন্থটা হচ্ছে কত, 9 গুণ বেড়েছে, ঠিক আছে, 9 গুণ লেন্থ আমার বেড়েছে। এবার কি বলছে দেখো, যে অ্যাজুমিং দ্যাট হিজ ডেন্সিটি রিমেইনস সাজ দ্য স্ট্রেস ইন দ্য লেগ উইল চেঞ্জ বাই দ্য ফ্যাক্টর কত হবে, স্ট্রেস কত হবে তাই বলেছে। আমাকে 9 গুণ কি বলছে, লেন্থ বেড়েছে, তাহলে আমার স্ট্রেস কত হবে তাই বলেছে। সিম্পল, এই ভাষাটা আমাকে বুঝতেই পারবে না, কিন্তু বুঝতে হবে, এই জন্য কোশ্চেন পড়াটা ভালো শিখতে হবে। এখানে অনেকে দেখো কোথায় ভুল করবে, আমি বুঝতে পারছি, যে লাইনার ডাইমেনশন এত ফ্যাক্টর 9, তখন আবার ফ্যাক্টরিয়াল ট্যাক্টর ভাবতে হবে, অত ভাবতে গেলে হবে না, সিম্পল বেসিক ভাবতে হবে। ফ্যাক্টরিয়াল 9 মানে কি, সিম্পল ভাবে আমরা স্ট্রেসকে লিখতে পারি না, এফ ডিভাইডেড বাই এ, স্ট্রেসকে আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই, ওই একই জিনিস। তাহলে এফটাকে আমরা কি লিখতে পারি, সিম্পল ভাবে এম জি ডিভাইডেড বাই এ। এই এমটাকে আমরা ঘুরে লিখতে পারি, কি লিখতে পারি, এমটাকে ঘুরে লিখতে পারি রো ইন্টু এল কিউব ইন্টু জি ডিভাইডেড বাই এই যে এরিয়া। যদি আমরা এখানে আমরা এল এ দিব না, এখানে এল স্কোয়ার দিই, ব্যাপারটা শুরু হয়। যদি আমরা আয়তনকে এল কিউব ধরি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, এল স্কোয়ার। সিম্পল ব্যাপার, এটা আমরা সবাই জানি। তাহলে এল স্কোয়ার হয়ে গেল, দেখো এল স্কোয়ার, তারপরে এল স্কোয়ার এল কিউব কেটলে একটা এল থাকে। তোমরা এখান থেকে বুঝতে পারছো একটা জিনিস খুব সুন্দরভাবে, যেটা স্ট্রেস যেটা হয় সেটা কি হচ্ছে, প্রপোর্শনালিটি এল, এল এর সাথে সমানুপাতিক, রো জি এর সাথেও সমানুপাতিক, বাট রো জি যেহেতু কনস্ট্যান্ট এক্ষেত্রে, সেহেতু আমরা ধরবো না, আমরা লেন্থটাকে দেখবো, রো এল জি তিনটের সাথে সমানুপাতিক। আমরা যেহেতু আমাকে প্রশ্নতে লেন্থ বলেছে, লেন্থ 9 ফ্যাক্টর বেড়েছে, আমার স্ট্রেস কত বাড়বে, তাহলে সিম্পল ভাবে বুঝতে পারছো, যেহেতু এদের মধ্যে সমান্তরিক মানে সমানুপাতিক আছে, মানে পরস্পর সমান, এ যত গুণ বাড়বে এও তত গুণ বাড়বে আমরা জানি। তার মানে যদি এ 9 ফ্যাক্টর বাড়ে, অর্থাৎ এল ইন্টু 9 হয়, যদি লেন্থ যদি 9 গুণ বাড়ে, তাহলে স্ট্রেসও আমার 9 গুণ হবে। তাহলে অপশন কত হবে, অপশন দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে।
এই প্রশ্ন যে মেন্স এসেছিল, কিন্তু প্রশ্ন দেখে আমাকে ছেড়ে দেবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো অত্যন্ত একটা সহজ চ্যাপ্টার, এগুলো থেকে 6টা নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা যে সেকেন্ড পার্টে আমরা আসবো সেটা হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, সেকেন্ড পার্ট যেটা আমরা আসবো সেটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেন সম্পর্কে কি আমি তোমাদের একটু বলে দিই। ঠিক আছে, দেখো এই স্ট্রেসকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। লংগিটিউডিনাল স্ট্রেস, যেটা আমরা ছেলেবেলায় পড়ি, এখান থেকে প্রশ্ন আসবে না। লংগিটিউডিনাল স্ট্রেস মানে লেন্থ বরাবর কত টাকা স্ট্রেস হচ্ছে। নেক্সট ট্যানজেন্টিয়াল স্ট্রেস অর্থাৎ স্পর্শক বরাবর কতটুকু চেঞ্জ হচ্ছে। নেক্সট ভলিউমেট্রিক স্ট্রেস অর্থাৎ আয়তন বরাবর কতটুকু স্ট্রেসের পরিবর্তন হচ্ছে, সেগুলো ব্যাপার স্যাপারে। কিন্তু এই ভলিউমেট্রিক স্ট্রেস ব্যাপারটা একটু আলাদা, আমি তোমাদের ব্যাপারটা বলি, যেখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। ভলিউমেট্রিক স্ট্রেস মানে ধরো এটা একটা ভলিউম, এটা একটা ভ্যালু, তার উপর দিয়ে এইভাবে ফোর্স আমি প্রয়োগ করছি, ঠিক আছে। ফোর্স প্রয়োগ করলে দেখা গেল সব হচ্ছে এফ, তারপর আমরা বলতে পারি যে স্ট্রেস মানে কত, এফ ডিভাইডেড বাই এ। আরে ভাই, বল বাই ক্ষেত্রফল মানে আমরা চাপ বলতে পারি, সিম্পল ভাবে এটাকে আমরা চাপ হিসেবে বলতে পারি, প্রত্যেকটা এফ। এইভাবে প্রত্যেকটাকে এই স্ট্রেসটাকে চাপের সাথে সমানুপাতিক বলা যায়। তবে ভলিউমেট্রিকের ক্ষেত্রে এটাকে মনে করে নাও, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে চাপের সাথে কিন্তু ব্যাপার স্যাপার আছে, চাপের সাথে একটু ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ প্রত্যেকটা চাপের সাথে আমরা কল্পনা করতে পারি স্ট্রেস। বাস এটুকু, এগুলো থেকে প্রশ্ন সেরকম ভাবে আসবে না, মানে প্রকারের ভিত্তিতে যেগুলো থেকে ছোটবেলায় প্রশ্ন হচ্ছে সেগুলো আসবে না। এবার দেখো যেগুলো ম্যাথামেটিক কোশ্চেন সেগুলো ভালো করে দিতে হবে। স্ট্রেন কি, স্ট্রেন হোয়াট ইজ স্ট্রেন? স্ট্রেন মানে এই ব্যাপার স্যাপারটা একটু আলাদা আছে, ভালো করে শুনো। স্ট্রেন হচ্ছে এমন একটা জিনিস যে বলছে আমার দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। আমরা সিম্পল বাংলা ভাষায় বলছি দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। আরে ভাই, একটা বস্তু ধরো, কোনো একটা বস্তু ধাতব পাত ধরো একটু নরম, সেই নরম পাতটাকে আমি একটা বল দ্বারা পরিবর্তন করলাম, বল বাইরের দিকে টান দিলাম, তারা টান দিলে নিশ্চয়ই তার তো একটা লেন্থের পরিবর্তন আসবে। স্বাভাবিক জ্ঞান থেকে আমাদের বলে কি, হ্যাঁ আমি কোনো একটা ছোট্ট তারকে আমি একটু টান দিলাম, ভালো জোরে টান দিলাম, তাহলে তার একটু লেন্থের পরিবর্তন আসলো, বেগের পরিবর্তন হচ্ছে না, তো চলছে না, তাহলে লেন্থের পরিবর্তন আসলো। এবার ধরো লেন্থের পরিবর্তন হলো আমার L2, প্রথমে আমার দৈর্ঘ্য ছিল এইটুকু, তারপরে আমার এইটুকু হয়ে মোটে হলো আমার L2, তাহলে আমার টোটাল দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো বলো তো? ডেল্টা এলে আবার কত হলো, ডেল্টা এল কত হলো, ডেল্টা হলো L2 মাইনাস L1। আরে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলেই আমার কতটুকু চেঞ্জ সেটা বেরিয়ে যায়, ডিভাইডেড বাই এল, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L1, সেটা যদি করি তাহলে আমরা সেটাকে আমরা বলি স্ট্রেন। সিম্পল কথা। আমি কি বললাম, স্ট্রেস মানে টান, আর টানের সাথে চাপের একটা যেন আলাদাই সম্পর্ক। চাপ মনে রাখবা, চাপ মনে রাখলে এফ বাই এ তোমার অটোমেটিক বেরিয়ে আসবে। স্ট্রেনের ব্যাপারটা কি বললাম, যতটুকু দৈর্ঘ্যের চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য যদি আমি করি তাহলে আমার স্ট্রেনের মাত্রাটা চলে আসবে। স্ট্রেন সিম্পল ভাবে লেন্থের কতটুকু চেঞ্জ হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের তুলনায় আমার লেন্থের কতটুকু চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা সিম্পল ভাবে বলি কি স্ট্রেন। সিম্পল। স্ট্রেস আর স্ট্রেন এর ব্যাপারটা আমরা লজিক্যালি ভালোভাবে আশা করি বুঝতে পারলাম। এবার হ্যাঁ, এই স্ট্রেনকেও আমরা ভাগ করি লংগিটিউডিনাল মানে দৈর্ঘ্য বরাবর স্ট্রেসের কতটুকু পরিবর্তন হচ্ছে, তারপরে দেখো আমার ভলিউম বরাবর কতটুকু পরিবর্তন হচ্ছে, তারপর দেখো তির্যক বরাবর। এই তির্যক ব্যাপার হয়তো তোমরা বুঝতে পারছো না, বুঝতে হবেও না, যেটুকু দরকার ম্যাথামেটিক্যাল প্রশ্ন সেটুকুই জানো, এগুলোকে ভাগ করা হয় সিম্পল ভাবে। এবং এই স্ট্রেনটাকে জানলা ডেল্টা এল ডিভাইডেড বাই এল এভাবে আমরা লিখতে পারি। ক্লিয়ার? স্ট্রেস আর স্ট্রেন ব্যাপারটা বলো। আমার তোমাদের মেন জায়গা যেখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে যে যেখান থেকে ইয়ং মডিউলাস, এখান থেকে প্রশ্নটা দিও, ওরা ঘুরে ফিরে যেভাবেই হোক তোমাকে এই ইয়ং মডিউলাসের মধ্যে তোমাকে দেখা যায় মেকানিক্সের পেন্ডুলাম ঢুকিয়ে দিল, তোমাদের মাথা খারাপ করলো। মাথা খারাপ করার কিন্তু কিছু নাই, তোমরা এরপরে যেটা শিখাচ্ছি স্ট্রেস আর স্ট্রেন না জানলে পারতে না। কি হুকস ল আছে, হুকস লকে আমি আর বলছি না, আমি হুকস লকে তাও একটু বলে দিই, তাও আবার আমি দেখো তোমরা স্ট্রেস আর স্ট্রেন এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। এবার যেটা মেন যেখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে ইয়ং মডিউলাস। ঠিক আছে, দেখো এই ইয়ং মডিউলাস বোঝার আগে তোমার একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে হুকস ল। হুকস ল কি বলছে? বিজ্ঞানী হুকস বলছেন যে পদার্থের এমন একটা অবস্থার সৃষ্টি হয় যখন স্ট্রেস আর স্ট্রেনের পরিমাণটাকে সমানুপাতিক হয়, অর্থাৎ একটা পদার্থের স্ট্রেস যতটুকু হচ্ছে স্ট্রেনের পরিমাণটা ঠিক ততটুকুই হচ্ছে। এই যে পদার্থের এমন একটা অবস্থায় তখন কি হচ্ছে, আমার স্ট্রেস আর স্ট্রেন সমান হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে আমি একই পরিমাণে আমি বল প্রয়োগ করছি, তার পরিমাণে যে স্ট্রেসটা সেই বস্তুর মধ্যে সৃষ্টি হচ্ছে সেটা তার দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী হুকস যেটা বলেছিল যে স্ট্রেস সমানুপাতিক, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এমন একটা অবস্থায় এটা হচ্ছে বিজ্ঞানী হুকস বলে, এবং এটাকে আমরা হুকস ল হিসেবে জানি। এখানে একটা কনস্ট্যান্ট যদি মানে প্রপোর্শনালিটি চিহ্ন যদি তুমি তুলো, একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে আমরা হুকস মানে কনস্ট্যান্ট হিসেবে সাধারণভাবে কল্পনা করি। ঠিক আছে, কনস্ট্যান্ট হিসেবে সাধারণভাবে কল্পনা করি। এবার ইয়ং মডিউলাস ব্যাপারটাও ঠিক একই। ইয়ং মডিউলাসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখো স্ট্রেস আর স্ট্রেনকে আমরা ভাগ করছিলাম না, স্ট্রেসকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম, একটা লংগিটিউডিনাল হচ্ছিল, একটা তির্যক বা ট্যানজেন্টিয়াল হচ্ছিল, আর একটা কি হচ্ছিল, একটা তোমার হচ্ছে ভলিউমেট্রিক হচ্ছিল।
ঠিক একইভাবে যখন স্ট্রেস আর স্ট্রেন সমানুপাতিক, যখন লংগিটিউডিনাল স্ট্রেস এবং লংগিটিউডিনাল স্ট্রেন যখন পরস্পর সমানুপাতিক হয়ে যাবে, তখন আমার যে ব্যাপারটা আসে হচ্ছে ইয়ং মডুলাসের ব্যাপারটা আসে। যখন আমার কি হবে, লংগিটিউডিনাল স্ট্রেস যখন আর লংগিটিউডিনাল স্ট্রেন যখন লগ না, কিন্তু লগ না, ঠিক আছে, মানে আমি তোমাকে বললাম যখন হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে স্ট্রেস স্ট্রেনটা হবে সমান হবে, তখন আমার ইয়ং মডুলাসের প্রসঙ্গটা আসে। তাহলে সিম্পল ভাবে স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন, এখানে আমি তুমি যদি স্ট্রেসকে তুলো, তাহলে স্ট্রেস সমানুপাতিক তুললে, প্রপোর্শনালিটি তুললে একটা যে চিহ্নটা আসবে, এই চিহ্নটাকে আমরা হুকস ল এর কনস্ট্যান্টকে ব্যবহার করব না। হুকস ল এর কনস্ট্যান্টকে আমরা সাধারণভাবে ই দ্বারা প্রকাশ করি, আমরা এখানে গামা দ্বারা প্রকাশ করব। গামা হচ্ছে আমার ইয়ং মডুলাস গুণাঙ্ক এবং ইকুয়াল টু স্ট্রেন হয়, ঠিক আছে, স্ট্রেন। তাহলে ইয়ং মডুলাস গুণাঙ্ক, যেটা ইয়ং মডুলাস যেটাকে আমরা বলি, অ্যাকচুয়ালি বাংলা ইংরেজি একসাথে হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি কি গামা। তাহলে সিম্পল ভাবে আমরা বুঝতে পারছো গামা ইকুয়াল টু হবে কত, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন হচ্ছে আমার গামা হবে, ঠিক আছে। স্ট্রেস বানানটা হয়তো প্রত্যেকবার ভুল হয়ে যাচ্ছে, তো ঠিক আছে, সেটাকে মাফ করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ইয়ং মডুলাস, স্ট্রেস বাই স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেস মানে দৈর্ঘ্য বরাবর স্ট্রেসের পরিবর্তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বরাবর স্ট্রেনের পরিবর্তন যতটুকু, সেটাকে আমরা ইয়ং মডুলাস হিসেবে আমরা কল্পনা করি। এখান থেকে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়। তার মানে দেখো, আমি স্ট্রেস মানে তোমাদের শিখালাম, স্ট্রেস মানে হচ্ছে এফ বাই এ হয়, তাহলে এফ বাই এ লিখবো আমি। এবং স্ট্রেন মানে আমরা কি জানি, ডেল্টা এল ডিভাইডেড বাই এল হয়, তাহলে এখানে নিশ্চয়ই ডেল্টা এল হবে, ডেল্টা এল, আর এখানে হচ্ছে এল। ডেল্টা এল মানে কত, যতক্ষণ চেঞ্জ হচ্ছে লেন্থে সেটা হচ্ছে ডেল্টা এল দ্বারা নির্ণয় করি, আর যেটা এল সেটাকে আমরা প্রাথমিক দৈর্ঘ্য, যেটা যার প্রথমে যে দৈর্ঘ্য ছিল সেটা হিসাবে আমরা কল্পনা করি, মানে হিসাব করি। তাহলে গামা ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন এফ এল বাই এ ডেল্টা এ, এটা হবে, ঠিক আছে। বা তোমরা হিসাব এটাও এই হিসাবে মনে রাখতে পারো, এটাকে এই ফর্মটা অনেক সময় মানে মাথায় রাখতে হয়, কাজে লাগে। এফ বাই এ ইকুয়াল টু গামা ডেল্টা এল গামা ডেল্টা এল বাই এল, এই হিসাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, ঠিক আছে। এই হিসাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, মানে একটা স্ট্রেন ব্যাপারটা এই স্ট্রেস ইকুয়াল টু গামা স্ট্রেন যেটা ছিল সেটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। এই ফর্মটা মনে রাখার চেষ্টা করবো, তার কারণ কাজে লাগে এই ফর্মটা, আমি তোমাদের দেখাচ্ছি। এবার এই ফর্মটা তোমাদের বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যে ভ্যারাইটি রকমের অঙ্ক এখানে আসে না, সে অঙ্কটা তোমাকে একটু দেখতে হবে, এখানে একটা ব্যাপার আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, যে এখানে অনেক সময় একটা জিনিস আছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিরকম আসে ব্যাপারটা, ঠিক আছে। আমরা বললাম কি এফ বাই এ ইকুয়াল টু গামা ডেল্টা এল বাই এল। তো এই ডেল্টা এল বাই এল এটাকে চেঞ্জ করে, এই চেঞ্জের ফর্মটা তোমাকে মনে রাখতে হবে, চেঞ্জের যে ফর্মটা সেটা তোমাকে মনে রাখতে হবে, কেননা অঙ্ক যদি কোনো প্রশ্ন কঠিন হয় তাহলে এই ফর্মটা দিয়ে দিবে, যে ডেল্টা এল বাই ডেল্টা এল ইকুয়াল টু আলফা ডেল্টা টি, যেখানে আলফা এটাকে আমরা থার্মাল কোফিশিয়েন্ট হিসেবে ব্যবহার করি, বা আমরা কোফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপেনশন আলফা যেটা, সেটাকে আমরা ব্যবহার করি কোফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপেনশন, ঠিক আছে। তোমাকে প্রশ্নে বলে দিবে, আমার এই প্রশ্নের মধ্যে ইয়ং গুণকের মধ্যে থার্মাল প্রপার্টি ঢুকে দেবে, যে তোমরা ভাবা প্রশ্নটা খুবই কঠিন, কিন্তু যদি তুমি এইটুকু জেনে রাখতে, এই ফর্মটাকে তুমি জেনে রাখতে, তাহলে সুবিধা হতো, যে ডেল্টা এল বাই এল ইকুয়াল টু আলফা ডেল্টা টি হয়, যেখানে আলফা হচ্ছে কোফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপেনশন, আর যেটা ডেল্টা টি দেখতে পাচ্ছ না, এই ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার যতক্ষণ চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন টেম্পারেচার, দেখবা প্রশ্ন লেখা থাকবে চেঞ্জ ইন টেম্পারেচার এত, কোফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপেনশন এত, দিয়ে তোমাকে বলবে যে তাহলে ওই বস্তুটার উপর কতটুকু স্ট্রেস প্রয়োগ করা হচ্ছে, তখন তুমি এই অনুযায়ী এফ বাই ইকুয়াল টু এই সূত্র অনুযায়ী তোমরা বের করতে পারবা। এই চেঞ্জটা মনে রাখা কিন্তু প্রয়োজন, এবং এই চেঞ্জ থেকে যেতে অনেকবার প্রশ্ন আসে, ঠিক আছে। সেই প্রশ্নগুলো যেরকম আসে সেগুলো আমি গ্রুপে সেন্ড করে দেবো, সেখান থেকে তুমি দেখে নেবা, মানে প্র্যাকটিস করে নেবা। এবার যে ফর্মগুলো তোমাকে না জানলে না, যে ব্যাপারটা তোমাকে ভালো করে জানতে হবে, এখানে যে ব্যাপারগুলো ভালো করে জানতে হবে সেটা ভালো করে দেখো, যেখানে ভ্যারাইটি রকমের যে অঙ্কগুলো, যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি আসে সেইগুলো আমাকে ভালো করে জানতে হবে, ভ্যারাইটি যে অঙ্কগুলো আসে, ঠিক আছে। অঙ্কটা আমি একবার দেখো, ক্যামেরা মানে ভিডিওতে শো করছে, আশা করছি অঙ্কটা আমি একবার তোমাদের সামনে পড়ি, ভালো করে শুনো, ব্যাপারটা পড়ো, অঙ্কটা পড়লে আশা করছি হয়ে যাবে। এ পেন্ডুলাম মেড অফ এ ইউনিফর্ম ওয়্যার অফ ক্রস সেকশনাল এরিয়া এ, আমাকে বলেছে যে একটা পেন্ডুলাম মেড অফ দ্য ইউনিফর্ম ওয়্যার অফ ক্রস সেকশনাল এরিয়া এ, আমাকে বলেছে একটা ওয়্যারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা অ্যাকচুয়ালি ওর এরিয়া হয়, 1 মিনিট দাঁড়াও, একটা ওয়্যারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটাই ওর এরিয়া হয়, বুঝতে পারছো। হ্যাজ টাইম পিরিয়ড টি, অর্থাৎ একটা পেন্ডুলামকে সাধারণভাবে আমরা এই হিসাবে কল্পনা করতে পারি বা আঁকতে পারি, যে এরকম একটা পাত, তার এইভাবে একটা বব যেটাকে আমরা বলি, সেটাকে একটা টাইম পিরিয়ড বরাবর এইভাবে মানে দুলিত হয়, তাই না, স্পন্দিত হয়। তো এটা হচ্ছে একটা পেন্ডুলাম হিসেবে আমরা কল্পনা জাস্ট ধরে নাও, ঠিক আছে। যারা আমাকে বলেছে টাইম পিরিয়ড টি যখন এর ভর কি ছিল এম, ঠিক আছে।
এবং এর ক্রস সেকশন এরিয়া যেটা ক্ষেত্রফল সেটা ওরা বলে দিচ্ছে এ। অ্যাজ টাইম পিরিয়ড টি বলছে হোয়েন অ্যান অ্যাডিশনাল মাস এম ইজ অ্যাডেড টু ইজ দ্য বব, যখন এই ববের কি হবে একটা অ্যাডিশনাল মাস যখন অ্যাড করবো না এখানে, যখন এই ববে যখন একটা অ্যাডিশনাল মাস অ্যাড করবো তখন তার কিন্তু টাইম পিরিয়ডটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে। তার কারণ মাসের উপর টাইম পিরিয়ড অবশ্যই নির্ভর করে। মাস যদি বাড়ে তাহলে এর যে লেন্থটা সেই লেন্থটা বাড়বে, আর লেন্থটা বাড়লে আমরা জানি কি টাইম পিরিয়ডের সূত্র কি টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে অ্যাকচুয়ালি এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক আছে, সেজন্য এল এর চেঞ্জ হলে আমার কি হবে ববের সমস্ত কিছু চেঞ্জ হবে, অর্থাৎ টাইম পিরিয়ড আমার চেঞ্জ হবে। সিম্পল কথা বলছে মাস এম ইজ অ্যাডেড টু ইটস দ্য বব অ্যান্ড দ্য টাইম পিরিয়ড চেঞ্জ টু দ্য টিএম। তাহলে বললাম টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে গেল দিয়ে আমার টিএম হলো, ঠিক আছে। তাহলে ধরলাম তার প্রথমে লেন্থ ছিল L1 ধরলাম, আর তার পরবর্তী ক্ষেত্রে যখন টিএম হলো টাইম পিরিয়ড 2m উপরে L2/g। টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে আমি ধরলাম এর লেন্থ আসলো কত L2, প্রথম ছিল L1, তারপর টাইম পিরিয়ড যেহেতু টিএম হলো তাহলে L2/g হলো, ঠিক আছে। M added to its bob, the time period changed to Tm. If the Young modulus of the material of the wire is gamma, then বলছে 1/gamma is the কত। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে গামা ইকুয়াল টু কত। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে গামা ইকুয়াল টু কত। তাহলে আমাকে গামার মানটা বের করতে হবে। তাহলে গামার মান মানে আমাকে স্ট্রেস বাই স্ট্রেনের মানটা বের করতে হবে। এখানে দেখো F/a এর মানটা আমরা অলরেডি বলে দিয়েছি। F মানে কত, এই ববটাকে যত পরিমাণ বল দ্বারা নিচের দিকে টানছে গ্র্যাভিটি, তাহলে এটা হচ্ছে mg হয় অ্যাকচুয়ালি, তাই না। বব এটা হচ্ছে mg হয় F, আর নিচে অবশ্যই a আমাকে বলে দিয়েছে, মানে স্ট্রেস আমি পেয়ে গেছি, প্রায় নাকি শুধুমাত্র স্ট্রেন। তুমি এই দুটো ইকুয়েশন থেকে বুঝতে পারছো এই যে L1 আর L2 এই দুটো যদি কোনো ক্রমে আমি বের করতে পারি তাহলে আমার কি হয়ে যাবে স্ট্রেন আমি পেয়ে যাবো। যদি আমি L1 L2 কোনো ক্রমে বের করতে পারি তাহলে স্ট্রেন পেয়ে যাবো। তাহলে সিম্পল কথা, আমি এই রুটগুলোকে দেখে আমার ভালো লাগছে না, রুট তোলার জন্য দুপক্ষে আমি দুইটি ইকুয়েশনে কি করবো স্কোয়ার করে দেবো। তাহলে একে আমি স্কোয়ার করবো, দুইয়েও স্কোয়ার দেবো। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু আমার আসলো 4π² L1/g। সিম্পল ভাবে Tm স্কোয়ার ইকুয়াল টু আসলো 4π² হবে 4π² L2/g আসলো। এবার এখান থেকে একটু ম্যাথমেটিক্যাল পোর্শন, মানে এই অঙ্কটা একটু ঘুরি ফিরে ম্যাথমেটিক্যাল পোর্শনটার পার্টটা থাকে, ঠিক আছে। অঙ্ক একটু ঘুরি ফিরি ম্যাথমেটিক্যাল পোর্শনটা যদি তোমার ভালো স্ট্রং থাকে তাহলে মানে অঙ্কটা যদি অ্যাকচুয়ালি জটিল করতে ইচ্ছা হয় তাহলে এরকম ম্যাথমেটিক্যাল কিছু সলভ দিতে পারে, মানে একটা প্রবলেম। তো Tm স্কোয়ার বা টি স্কোয়ার এরকম থাকলো। এবার আমরা Tm স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার করে দেবো, অর্থাৎ Tm স্কোয়ারকে টি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে সিম্পল দেখো 4π² L2 ডিভাইডেড বাই জি ইন্টু কত হচ্ছে ডিভাইডেড বাই 4π² L1/g। সিম্পল ভাবে এখানে জি কেটে যায়, 4π² এবং জি এখানে কেটে যায়, ঠিক আছে। জি আচ্ছা Tm স্কোয়ার মানে L2g, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার থাকলো কি L2/L1। কিন্তু আমাকে L2/L1 থাকলে তো হবে না, আমাকে চেঞ্জ আনতে হবে, L2 - L1 ডিভাইডেড বাই L1 আনতে হবে। তাহলে আমি কি করব, আমি এটাকে একটা -1 দিয়ে গুণ করে দিই, তার মানে এই দিকেও আমি একটা -1 দিয়ে গুণ করতে হবে, মানে গুণ মানে গুণ না মানে -1 করতে হবে। তার মানে দেখো এই যে Tm ডিভাইডেড বাই টি তার হোল স্কোয়ার -1 ইকুয়াল টু কত আসলো L2 - L1 ডিভাইডেড বাই L1। আমার আসলো L2 - L1 ডিভাইডেড বাই L1। দেখো আমার যেটা দরকার ছিল স্ট্রেন বের করা, সেই স্ট্রেনটা কিন্তু আমি অলরেডি বের করে ফেললাম, আর স্ট্রেসটা অবশ্যই আগে বের করে দিয়েছি আর স্ট্রেনটা আমি বের করে দিলাম। তাহলে সিম্পল ভাবে আমি ইয়ং মডুলাস বের করতে পারি। কিভাবে বের করবো, আমরা জানি ইয়ং মডুলাস ইকুয়াল টু কত হয়, আমরা জানি F ডিভাইডেড বাই A ইকুয়াল টু এখানে L2 - L1 ইন্টু কোথায় L1 হয়, তাই না। কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছে 1/গামার মান বের করো আমাকে, তাই চেয়েছে আমাকে প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমি কি করবো 1/গামা যদি বের করি তাহলে সিম্পল ভাবে এই A/F হয়ে যাবে, এখানে A/F হয়ে গেল, আর এই L2 - L1টা কি হবে L2 - L1 উপরে চলে গেল, আর নিচে চলে আসলো কি নিচে চলে আসলো L1। দেখো এই L2 - L1/L1 এর মানটা অলরেডি আমি বের করে দিয়েছি Tm/t তার স্কোয়ার -1। তাহলে সিম্পল ভাবে আমি লিখে দেবো 1/গামা এর মানটা কি আসলো যে A/F ইন্টু কত আসলো Tm/t তার হোল স্কোয়ার -1। দেখো অপশন কোন অপশনটা মিলছে, এখানে অপশন হচ্ছে এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল ব্যাপার, আমি এখানে জাস্ট এখানে স্কোয়ারটা করলাম কেন, আমাকে শুধুমাত্র স্ট্রেন মানে লেন্থের পরিবর্তন বাই ডিভাইডেড প্রাথমিক লেন্থটা বের করতে হতো। সেজন্য যেহেতু দেখলাম এখানে এল আছে, তার মানে কাটাকুটি করে একটা ব্যাপার স্যাপার আসতে পারে, সেজন্য আমরা কি করলাম দুই পক্ষে স্কোয়ার করে দিলাম, তাহলে L1 L2 পেয়ে গেলাম। এবার আমি কি বললাম এই যেখানে মাইনাস করলাম, তার কারণ আমাকে চেঞ্জটা বের করলে আমার সুবিধা হতো, মানে স্ট্রেন মানে আমরা জানি L2 - L1/L1, যেহেতু -1 করে দিলাম আমরা L2 - L1/L1 চলে আসলো, তাই এইভাবে আমার ইয়াং মডুলাস বের হয়ে গেল, ঠিক আছে। সিম্পল লজিক, প্রশ্ন এখান থেকে খুবই সহজ দেবে, আর যদি একটু ঘরোয়া টাইপ দেয় তাহলে এরকম একটা কোনো টাইপ দিতে পারে। তো আশা করছি কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে। এবার আর একটা অঙ্ক আমি তোমাদের এই অঙ্কটা আমি তোমাদের বাড়িতে করার জন্যই বলছি, ঠিক আছে। এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, ঠিক আছে, যে এই অঙ্কটা দেখো, আর এই অঙ্কটা গ্রুপে আমি সেন্ড করে দেবো, অসুবিধা নাই, ঠিক আছে। এই অঙ্কটা গ্রুপে সেন্ড করে দেবো, অসুবিধা নাই। আর এই অঙ্কটা বাড়ি থেকে করো, জাস্ট আমি তোমাদের তা বলে দিচ্ছি অঙ্কটা কীভাবে বলেছে। যে আমাকে প্রশ্ন বলেছে, দেখো যে ইয়ং মডিউলাস অফ দ্য টু ওয়ার্স এ অ্যান্ড বি আর দ্য রেশিও বলেছে 7:4। অর্থাৎ অঙ্কটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল প্রশ্ন, অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন হবে, ইয়ং মডিউলাস থেকে প্রশ্ন দেবে, সলিড বা তোমার ইলাস্ট্রিসিটি থেকে প্রশ্ন হলে এখান থেকে প্রশ্ন দেবে। এবং এই অঙ্কটা দেখো এর উপর বেস করে থাকবে, কোনো থিওরির কোনো আদান প্রদান ওইদিক ওদিক হবে না, শুধু ম্যাথামেটিক্যাল পোর্শনটা একটু ঠিকঠাক করে করলেই হয়ে যাবে, যদি কঠিন দেয়, না দিলে সহজ দেবে একবারে। দেখো ইয়ং মডিউল অফ দ্য টু ওয়ার্স এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 7:4, where A is the 2 meter long and has the radius R, where B is the 1.5 meter long and has radius 2 millimeter, if the two wires stretched by the same length, টু ওয়ার স্ট্রেস বাই দ্য সেম লেন্থ। এই কথাটার মানে হলো আমার দুটোর ওয়ারের ক্ষেত্রে ডেল্টা এল, মানে যেটা তো চেঞ্জ হয়েছে, লেন্থের যে চেঞ্জ L2 - L1 এটা কিন্তু সমান, লেন্থের যে চেঞ্জ L2 - L1 সমান, ঠিক আছে। আমি তোমাদের ব্যাপারটা ভালো করে বলে দিই। তারা আমাকে বলছে আর কথা হবে, অর্থাৎ দুটো ওয়্যার বলেছে, দুটো ওয়্যারের আমার ক্ষেত্রফল বলেছে, দুটো ওয়্যারের আমার ব্যাসার্ধ বলেছে, আমাকে এখান থেকে বলে দিচ্ছে আর, মানে ক্যাপিটাল আর, যেটা বললো না একটা প্রথম ওয়্যারের ক্ষেত্রে যে ব্যাসার্ধ ওরা ক্যাপিটাল আর বলেছে, সেই আর এর মান বের করতে হবে। এখান থেকে ছোট্ট একটা লজিক যেটা না শিখলে না, আমি তোমাদের বলি, তোমরা ইয়ং মডেলের সম্বন্ধে কি জানলা, F/A ইকুয়াল টু গামা ডেল্টা এল ডিভাইডেড বাই এল হয়, ঠিক আছে। এবার দেখো ওরা বলেছে যে স্ট্রেস বাই লেন্থ সেম, অর্থাৎ ডেল্টা এল এর মান কি হচ্ছে, সেম, ডেল্টা এল এর মান সেম হচ্ছে, অর্থাৎ লেন্থের যে চেঞ্জ হচ্ছে সেটা সেম হচ্ছে। তাহলে এখান থেকে স্পষ্টত বোঝা যায় যদি লেন্থের পরিবর্তন সেম থাকে, তাহলে আমার যে বলটা প্রয়োগ করছি ওটাও কিন্তু আমার সেমই থাকবে, যে বলটা আমি প্রয়োগ করি সেটাও কিন্তু আমার সেম থাকবে। আমি যদি কোনো ওয়্যারের ক্ষেত্রে সমান বল প্রয়োগ করি, তাহলে তার স্ট্রেস যেটা হবে, যে লেন্থে যে চেঞ্জ হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেম থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে ডেল্টা এল আর এর কনস্ট্যান্ট, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এ গামা ডিভাইডেড বাই এল, এটা কনস্ট্যান্ট বলতে পারি আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র থেকে এগুলো প্রমাণ পেয়েই থাকি, যে দুটো একটা সমীকরণের ক্ষেত্রে দুদিকে এই দুটো কনস্ট্যান্ট থাকলে আমরা এই গুণ করে বলতে পারি এই রাশিটাও কিন্তু কনস্ট্যান্ট হবে। দুটো রাশির ক্ষেত্রে কোনো একটা জিনিস কনস্ট্যান্ট হলে আমরা বলতে পারি এটাও কিন্তু তার ক্ষেত্রে কনস্ট্যান্টই হবে। তাহলে সিম্পল এটা কনস্ট্যান্ট হলে আমরা লিখতে পারি A1 গামা 1 ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু A2 গামা 2 ডিভাইডেড বাই L2। এখানে A1 এর কাছে পাই আর স্কোয়ার বসে দেবা, এখানে আর স্কোয়ারের মানটা বের করবা, ঠিক আছে। আর গামার 1 এর মানও বল দিবে, মানে গামা 1 বাই গামা 2 বলছে মান নির্দিষ্ট, তো ওখান থেকে তোমরা ক্যালকুলেট করার জন্য সুবিধা মতো করে নেবা, ঠিক আছে। এখান থেকে দেখবা স্পষ্টতই তোমরা ক্যাপিটাল আর এর মান পেয়ে যাচ্ছ, এবং এর উত্তরটা হবে 1.7 সামথিং, ঠিক আছে। স্পষ্ট তোমরা ক্যাপিটাল আর এর মানটা পেয়ে যাবে, এখান থেকে কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে শিকার হচ্ছে এখানে একটা দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমার এফ এর মানটা সেম হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা ভ্যারিয়েবল এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেম থাকছে কনস্ট্যান্ট। তার মানে সিম্পল ভাবে বলতে পারি আমরা এই দুটো গুণ করতে হয় A/Y ডিভাইডেড বাই L, এর মানটাও কনস্ট্যান্ট থাকবে। আর আমরা জানি যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা পড়ে থাকি, তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 হয়। ঠিক একইভাবে A1 গামা 1 বাই L1 ইকুয়াল টু A2 গামা 2 L2 করলেই এখান থেকে আমার আর এর মানটা বেড়ে যাবে। সিম্পল দুটো অঙ্কের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম, এবং এখানে এইটুকুই, আর বেশি কিছু শেখার কিছু নয়। যত রকম ভ্যারাইটি টাইপের অঙ্ক হতে পারে আমি তোমাদের করালাম। তো এখানে শেষ করছি, এবং দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।